তেলেঙ্গানার এই ঘটনাটি সারা দেশের মানুষকে স্তব্ধ করে দিয়েছিল। ২৭ নভেম্বর ২০১৭ দুপুরবেলা হায়দ্রাবাদের বিখ্যাত ডিআরডিও অ্যাপোলো হাসপাতালে এক মহিলা এক মারাত্মকভাবে পুড়ে যাওয়া ব্যক্তিকে নিয়ে হাজির হন। লোকটির মুখ এবং কাঁধের অংশ অ্যাসিড জাতীয় কিছু দিয়ে পুড়ে গিয়েছিল। মুখ এতটাই বিকৃত ছিল যে চেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। মহিলা তাকে দ্রুত ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করান। মহিলা নিজের নাম স্বাতী রেড্ডি জানান এবং ওই ব্যক্তির নাম লেখান সুধাকর রেড্ডি। তিনি ডাক্তার এবং পরিবারকে বলেন যে তিনি এবং তার স্বামী বাইরে গিয়েছিলেন। তখনই কিছু দুষ্কৃতী তাদের ওপর হামলা করে এবং তার স্বামীর ওপর অ্যাসিড ছুঁড়ে মারে। এই খবর শুনে পরিবার ভেঙে পড়ে। সবাই ভাবতে থাকে সুধাকরের সাথে কার এমন শত্রুতা থাকতে পারে। ডাক্তাররা চিকিৎসা শুরু করেন এবং কিছুক্ষণ পর সুখবর দেন যে রোগী বিপদমুক্ত। সুধাকরের সাথে দেখা করার অনুমতিও মেলে। সুধাকরের পুরো মুখ ব্যান্ডেজ দিয়ে ঢাকা থাকত। সে ঠিকমতো কথা বলতে পারত না এবং শুরুতে তাকে শুধু তরল খাবার দেওয়া হতো। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে শুরু করে। কিছুদিন পর সে সামান্য কথা বলতে শুরু করে। ডাক্তাররা জানান যে মুখ আগের মতো করার জন্য প্লাস্টিক সার্জারি করতে হবে। সুধাকরের মা রোজ তার জন্য বাড়ি থেকে খাবার বানিয়ে আনতেন। একদিন তিনি অনেক ভালোবাসা দিয়ে সুধাকরের প্রিয় খাবার মাটন স্যুপ বানিয়ে আনলেন। তিনি হাসি মুখে সুধাকরকে স্যুপ দিলেন, কিন্তু সুধাকর তা খেতেই পরিষ্কার না করে দিল। মায়ের খুব খারাপ লাগলো, কিন্তু সুধাকর এক চুমুকও খেল না। ছোট ভাই পাশে দাঁড়িয়ে সব দেখছিল। তার কাছে বিষয়টা খুব অদ্ভুত মনে হলো, কারণ সুধাকর মাটন স্যুপ অত্যন্ত পছন্দ করত। পেট খরা থাকলেও সে কখনো এটি ফিরিয়ে দিত না, কিন্তু আজকের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছিল সে যেন কখনো মাটন স্যুপ দেখেইনি। ধীরে ধীরে সুধাকর চলাফেরা করতে শুরু করে। একদিন ছোট ভাই তাকে হাঁটতে দেখে আরও অবাক হয়ে গেল। হাঁটার ধরন, কণ্ঠস্বর, কথা বলার ভঙ্গি সবকিছুই বদলে গিয়েছিল। আগে সুধাকর তার সাথে হাসি ঠাট্টা করত, কিন্তু এখন সে গম্ভীর এবং অচেনা হয়ে গিয়েছিল। ছোট ভাই পরিষ্কার বুঝতে পারছিল যে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির শুধু মুখ নয়, পুরো সত্তাই আলাদা, যেন সে তার বড় ভাইই নয়। এখান থেকেই গল্পের সন্দেহের প্রথম ফাটল শুরু হয়, যা পরে এক ভয়ানক সত্যের দিকে নিয়ে যায়। ছোট ভাই আরও একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করল। হাসপাতালে যখনই কোনো আত্মীয় সুধাকরের সাথে দেখা করতে আসতেন, সে এমনভাবে কথা বলতো যেন তাদের প্রথমবার দেখছে। অ্যাসিড হামলা ২৭ নভেম্বর হয়েছিল, কিন্তু এতদিন কেটে যাওয়ার পরেও পুলিশ হাসপাতালে আসেনি। এই বিষয়টি ছোট ভাইকে ভেতর থেকে ভাবিয়ে তুলল। ডিসেম্বরের শুরুর দিকে একদিন ছোট ভাই নিজেই স্থানীয় থানায় পৌঁছান। তিনি অভিযোগ জানাতে চাইলেন যে তার ভাইয়ের ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। পুলিশ যখন তারিখ জিজ্ঞেস করল এবং ২৭ নভেম্বর শুনল, তারা প্রশ্ন করল, এতদিন পর কেন এলেন, তখন কেন অভিযোগ করেননি? পুলিশ বলল, যত তাড়াতাড়ি জানাতেন তত তাড়াতাড়ি অপরাধীদের ধরা যেত। এখন হয়তো তারা শহর ছেড়ে পালিয়েছে। পুলিশের এই কথা শুনে ছোট ভাইয়ের সন্দেহ আরও বাড়ল। তার মনে পড়ল সেই দিন ভাবি স্বাতী ভাইয়ের সাথেই ছিলেন, তাহলে তিনি কেন তখনই পুলিশকে কল করেননি? এরপর ছোট ভাই পুলিশকে সেই সব কথা জানালেন যা তিনি এতদিন কাউকে বলতে পারেননি। তিনি পরিষ্কার বললেন যে হাসপাতালে যে লোকটি আছে সে কোনোভাবেই তার ভাইয়ের মতো নয়। হাঁটার ভঙ্গি, কথা বলার কায়দা, ব্যবহার সব কিছুই আলাদা। এটি শুনে পুলিশও অবাক হয়ে গেল। ইন্সপেক্টরের কাছে কেসটি বেশ রহস্যময় মনে হলো। তিনি বললেন, আমি নিজেই এই মামলার তদন্ত করব, তবে তদন্ত খুব গোপনে করতে হতো, যাতে কেউ সন্দেহ না করে। তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন ছিল, হাসপাতালে যে নিজেকে সুধাকর রেড্ডি বলছে সে কি সত্যি সুধাকর? আশ্চর্যের বিষয় ছিল যে তার স্ত্রী স্বাতী তাকেই নিজের স্বামী বলে মানছিলেন এবং আগের চেয়েও বেশি যত্ন নিচ্ছিলেন। ডিএনএ টেস্ট সহজ ছিল না, তার জন্য আইনি প্রক্রিয়ার প্রয়োজন ছিল। তখন পুলিশের মাথায় ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করার বুদ্ধি এলো। ছোট ভাইয়ের সাহায্যে হাসপাতালে ভর্তি লোকটির ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হলো। এরপর আসল সুধাকরের আধার কার্ড থেকে ফিঙ্গারপ্রিন্ট বের করা হলো। যখন দুটি ফিঙ্গারপ্রিন্ট মেলানো হলো, দেখা গেল সেগুলো বিন্দু মাত্র মিলছে না। পরিষ্কার হয়ে গেল যে হাসপাতালে থাকা লোকটি অন্য কেউ। পুলিশ এখন নিশ্চিত যে বড় কোনো খেলা চলছে। এরপর পুলিশ কোনো সন্দেহ না জাগিয়ে স্বাতীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকল। স্বাতী সেই একই গল্প শোনালো যা আগে বলেছিল, কিন্তু পুলিশের প্রশ্ন এখন আরও গভীর হতে লাগল। অন্যদিকে পুলিশ আসল সুধাকরের মায়ের সাথেও আলাদাভাবে কথা বলছিল। মায়ের বয়ান অনুযায়ী তিনি ২৬ নভেম্বর তার ছেলে সুধাকরকে কল করেছিলেন। তখন সুধাকর বাইরে ছিল এবং বলেছিল বাড়ি পৌঁছে আবার কল করবে, কিন্তু এরপর তার আর কোনো কল আসেনি। এদিকে স্বাতী পুলিশকে অন্য গল্প বলেছিল, যে তারা একসাথে বাইরে গিয়েছিল এবং নির্জন রাস্তায় হামলা হয়েছে। মা এবং স্বাতীর বয়ানে স্পষ্ট অমিল ছিল। ধীরে ধীরে পুলিশ স্বাতীকে কঠোর জিজ্ঞাসাবাদ শুরু করল। চাপির মুখে স্বাতী ভেঙে পড়ল এবং স্বীকার করল যে তার স্বামী সুধাকর আর এই দুনিয়ায় নেই, তার মৃত্যু হয়েছে। এরপর স্বাতী পুলিশকে যে কাহিনী শোনালো তা শুনে পুলিশও চমকে উঠল।
সুয়াতি একজন নার্স ছিল এবং নামই হাসপাতালে কাজ করত। সুধাকর রেড্ডি একটি কোম্পানিতে ম্যানেজার ছিল। 2014 সালে তাদের বিয়ে হয় এবং তাদের 2টি সন্তানও ছিল। শুরুতে সব ঠিকঠাক ছিল, কিন্তু সন্তানদের জন্মের পর সুয়াতির শরীর খারাপ হতে থাকে। কোমর ও হাঁটুতে ব্যথার কারণে সুধাকর তাকে ফিজিওথেরাপিস্টের কাছে নিয়ে যায়। ফিজিওথেরাপিস্টের নাম ছিল রাজেশ রেড্ডি। শুরুতে সুধাকর তাকে নিয়ে যেত, কিন্তু পরে সুয়াতি একাই যাওয়া শুরু করে। ধীরে ধীরে সুয়াতি ও রাজেশের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সুধাকর যখন বাড়িতে থাকত না, সুয়াতি রাজেশকে বাড়ি রাখত। চিকিৎসার নাম করে শুরু হওয়া সম্পর্ক প্রেমে বদলে যায়। দুজনেই বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সমস্যা ছিল সুয়াতি বিবাহিত এবং 2 সন্তান আছে। ডিভোর্স নেওয়া সহজ ছিল না, সম্পত্তির ভাগ পাওয়া যেত না এবং সমাজ বা পরিবার কি ভাববে সেই ভয়ে সে অস্থির হয়ে থাকত। এই সময়েই একদিন সুয়াতি টিভিতে ইয়েবাডু সিনেমাটি দেখছিল, যেখানে প্লাস্টিক সার্জারি করে একজনের মুখ বদলে দেওয়া হয়। সিনেমাটি দেখেই তার মাথায় এক ভয়ানক বুদ্ধি এলো। সে রাজেশকে কল করে নিজের পরিকল্পনার কথা জানালো। রাজেশও রাজি হলো। তারা ওই সিনেমাটি প্রায় 20 বার দেখল এবং পরিকল্পনা করতে লাগল। তারা ডাক্তারদের কাছ থেকেও প্লাস্টিক সার্জারি সম্পর্কে তথ্য নিল। তাদের বলা হয়েছিল পুরো মুখ বদলানো সম্ভব নয়, তবে অনেকটাই পরিবর্তন করা যায়। নভেম্বর মাস চলছিল এবং তাদের অস্থিরতা বাড়ছিল। একসাথে থাকার জন্য সুধাকরকে রাস্তা থেকে সরানো জরুরি ছিল। অবশেষে তারা 26 নভেম্বর 2017 দিনটি বেছে নিল। ঘটনার 1-2 দিন আগে সুয়াতি সন্তানদের দিদিমার বাড়িতে পাঠিয়ে দিল। 26 নভেম্বর রবিবার ছিল এবং সুধাকর বাড়িতেই ছিল। সকাল 5টার দিকে সুয়াতি নিজের ব্যাগ থেকে অ্যানেস্থেশিয়ার ইঞ্জেকশন বের করে ঘুমন্ত সুধাকরকে অজ্ঞান করে দিল। এরপর সে রাজেশকে ডাকল। দুজনে মিলে লোহার রড দিয়ে সুধাকরের মাথায় আঘাত করল এবং বালিশ দিয়ে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলল। সুধাকরের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা লাশ বিছানার চাদরে মুড়িয়ে গাড়িতে করে নিয়ে গেল। বাড়ি থেকে কিছুটা দূরে একটি জঙ্গলে গর্ত খুঁড়ে লাশটি ফেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল এবং বাড়ি ফিরে এলো। পরবর্তী পরিকল্পনা ছিল রাজেশের মুখ পোড়ানো, যাতে পরে প্লাস্টিক সার্জারি করা যায়। শুরুতে রাজেশ ভয় পেলেও স্বাতি তাকে রাজি করায়। স্বাতি ইচ্ছা করেই রাজেশের মুখের 30% পোড়ায়, যাতে সার্জারি সহজ হয়। দুপুরে স্বাতি পরিবারকে ফোন করে জানায় যে সুধাকরের ওপর অ্যাসিড হামলা হয়েছে। পরিকল্পনা প্রায় সফল হয়ে গিয়েছিল, কিন্তু ওই এক মটন স্যুপ না খাওয়াই কাল হয়ে দাঁড়ালো। আসলে রাজেশ ছিল নিরামিষাশী এবং সুধাকর আমিষাশী, তাই মটন স্যুপ দেখে রাজেশ না করে দেয়। এখান থেকেই সুধাকরের ভাইয়ের মনে সন্দেহের দানা বাঁধে। 10 ডিসেম্বর 2017 তারিখে স্বাতিকে গ্রেফতার করা হয়। 14 ডিসেম্বর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর 15 ডিসেম্বর রাজেশকেও গ্রেফতার করা হয়। পুলিশ জঙ্গল থেকে সুধাকরের পোড়া কঙ্কাল উদ্ধার করে। এভাবেই এই ভয়ঙ্কর কাহিনীর সমাপ্তি ঘটে।